আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের মাঝে আমি আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স অধ্যায় 3 বল। এর আগেও আমি আলোচনা করেছি তোমাদের অধ্যায় 2 গতি সংক্রান্ত বিষয় নিয়ে। গতি অধ্যায়ে আমি দুইটি পার্ট করেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ তোমার যে বেসিক আলোচনা থাকছে এবং পার্ট 2-তে তোমার যে সব ম্যাথমেটিক্যাল টার্ম আছে এগুলো আমি সলিউশন করেছি। তো চলো এখন তোমরা 3 অধ্যায় দেখো। তোমাদের বইতে অধ্যায় 3 আছে বল। বল যার ইংরেজি শব্দ হচ্ছে ফোর্স। তো এখন দেখো বল কাকে বলে, আসলে বলটা কি? বল হচ্ছে আমি যেসব সংখ্যাগুলো বলবো তোমরা এগুলো খাতায় নোট করে নিবে। এখন চলো আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। বল বল কাকে বলে? যে বাহ্যিক কারণে কোনো গতিশীল বস্তু স্থির হয় অথবা গতির পরিবর্তন হয় অথবা স্থিতিশীল বস্তু গতিশীল হয় অথবা স্থিতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাকেই আমরা বল বলবো। এই হচ্ছে বলের প্রকৃত সংজ্ঞা। এখন দেখো তোমাদের 1 নম্বর টপিকসে আছে জড়তা এবং বল, এবং এটার ভিতর তোমার নিউটনের প্রথম সূত্রটাও দেখাতে হয়। আমি তোমাদের এই প্রতিটা পার্ট এবং প্রতিটা পয়েন্ট এবং প্রতিটা পয়েন্টে কোন কোন বিষয় রিলেটেড এগুলো আমি দেখাইতে চেষ্টা করব। এখন তোমরা ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। চলো আমরা প্রথম থেকে শুরু করি। খুব ঠান্ডা মাথায় শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে হচ্ছে জড়তা এবং বল। বলের সংজ্ঞা আমি একটু আগে বলেছি। এখন দেখো জড়তা, আসলে জড়তা হচ্ছে 2 প্রকার। জড়তা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতির জড়তা। স্থিতি জড়তা কি? অর্থাৎ কোনো বস্তু যখন স্থির থাকে তখন ওই বস্তু সারা জীবন স্থির থাকতে চায়। ওই বস্তুটি যে সারা জীবন স্থির থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? যখন কোনো বস্তু গতিশীল হয় বা কোনো বস্তু যখন চলতে থাকে গতিশীল হয় তখন ওই বস্তু সারা জীবনই গতিশীল থাকতে চেষ্টা করে। ওই বস্তু সারা জীবন যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে গতির জড়তা। এই হচ্ছে স্থিতি জড়তা আর গতির জড়তা। আশা করি বুঝতে পেরেছ। এখন জড়তার আরো কিছু বিষয় আছে তোমাদের বইতে, যেমন আরো আমি অনেক উদাহরণ বলতে পারি। ধরো আমি জড়তা নিয়ে বলতে আসি, মনে রাখো। ধরো তোমরা যদি কোনো বাসে উঠো, যখন বাসটা স্থির থাকে, ভালো করে বুঝছো। যখন তোমরা কোনো বাসে উঠো তখন ধরো বাসটা স্থির থাকে, তুমি বসে রইছো। যখন দেখা যায় হঠাৎ বাসটা চলা শুরু করে তখন তুমি পিছের দিকে হেলে পড়ো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা স্থিতি জড়তা। আসলে তুমি যখন বাসের ভিতর বসো তখন তোমার শরীরের উপরের অংশ স্থির অবস্থায় থাকে, শরীরের উপরের অংশ স্থির অবস্থায় থাকে। তখন দেখা যায় হঠাৎ করে বাসটা চলা শুরু করলে তুমি পিছনের দিকে হেলে পড়ো, এটা হচ্ছে স্থিতি জড়তা। আবার যখন তোমার বাসটা চলতে থাকে তখন দেখা যায় হঠাৎ বাসটা যখন ব্রেক কষে,
তখন তুমি সামনের দিকে হেলে পড়ো। এটা হচ্ছে গতির জড়তা। অর্থাৎ তুমি যখন বাসটা চলতে থাকে তখন তোমার শরীরের অংশ অর্থাৎ বাসের সাথে গতিশীল। যখন বাসটা চলতে থাকে তখন তোমার যে শরীর সেটাও বাসের সাথে গতিশীল। তা দেখা যায় অর্থাৎ বাসটা গতিশীল আর তোমার শরীরটা তখন ওই বাসের সাথে গতিশীল। তাহলে তোমার শরীরটাও কি, সে যে গতিশীল সেও সারা জীবন গতিশীল থাকতে চায়, শরীরেও তোমার গতিশীল থাকতে চায়। যখন দেখা যায় বাসটা হঠাৎ ব্রেক কষে তখন তুমি সামনের দিকে দুলে পড়ো। এটা হচ্ছে তোমার গতির জড়তা। এই মাত্র দুটো উদাহরণ জানলেই হয় এই জড়তার বিষয়। আর জড়তার কোনো বিষয় দেখি না। এই আর বল আলোচনা করেছি। এখন নিউটনের প্রথম সূত্রটা কি দেখো। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। নিউটন প্রথম সূত্রে বলেছে যে কোনো মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, ধরো এই একটা বল, আমি নিউটনের প্রথম সূত্র বুঝাইতে আছি, সংখ্যাটা অলরেডি বলেছি। এখন দেখো, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে তুমি যদি এই বাহির থেকে বল প্রয়োগ না করো, ধরো এই বস্তুটাকে আমি বাহির থেকে বল প্রয়োগ করি নাই, এই বস্তু চিরদিন এ জায়গায় থাকবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এই বস্তুটাকে কোনো আমি বাহির থেকে বল প্রয়োগ না করলে এই বস্তুটা স্থির থাকবে। তাহলে নিউটন এটাই বলেছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। যখন এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করব তখন এই বস্তুটা সে গতিশীল হবে এবং এই বস্তুটা সারা জীবন চলতে থাকবে। এখন তোমরা বলতে পারো যে আসলে এই বস্তুটা সারা জীবন চলবে না, তাহলে কি নিউটনের প্রথম সূত্রটা মিথ্যা? না, মিথ্যা না। আসলে এই বস্তুটা সারা জীবন সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, কিন্তু আমাদের বাস্তব জীবনে আসলে চলতে থাকবে না বা কত দূর যে থেমে যাবে এর বিভিন্ন কারণ হতে পারে। ধরো এই বস্তুটা যখন আমি বল প্রয়োগ করব, এই বস্তুটা যখন যে সারফেসের উপর দিয়ে চলবে বা যে ভূমির উপর দিয়ে চলবে সেখানে একটা ঘর্ষণ বল উৎপন্ন হবে। যখন বস্তু সামনের দিকে যাবে তখন এ জায়গায় একটা ঘর্ষণ বল উৎপন্ন হবে। ঘর্ষণ বল দিয়ে বস্তুটাকে থামাতে চেষ্টা করবে এবং বাতাস তাকে বিপরীত দিক থেকে তাকে ঠেলে দিবে। তারপর আরও বাহ্যিক কতগুলো প্রভাব থাকতে পারে, এর জন্য হয়তো বস্তুটা এক পর্যায়ে থেমে যাবে। কিন্তু নিউটন তো বলেছেন যে আসলে বল গতিশীল বস্তুকে বল প্রয়োগ না করলে সে সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। হ্যাঁ, অবশ্যই চলতে থাকবে যদি কোনো বাহ্যিক কোনো বলের প্রভাব এই বস্তুর উপরে না পড়ে। আশা করি বুঝতে পেরেছো। আসলে মহাকাশ, আমরা যদি মহাকাশে চিন্তা করি, মহাকাশে কোনো প্রকার বলের সিস্টেম নাই, মহাকাশে কোনো বাহ্যিক কোনো বল নাই। যদি মহাকাশে তুমি যদি একটা ফুটবল লাথি মারো, দেখবো ওই ফুটবলটা সারা জীবন অনন্তকাল সে গড়াইয়া চলতে থাকবে। অর্থাৎ ও জায়গায় কোনো ঘর্ষণ নেই, কোনো বাতাস নেই, এভরিথিং, কোনো তোমার বল নেই। এই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এতটুকু জানলেই হয় নিউটনের প্রথম সূত্র। আর নিউটনের প্রথম সূত্র পেঁচাইয়া তোমাদের মাঝে বেশি সময় ওয়েস্ট করার কারণ নেই।
এখন দেখো দ্বিতীয় সূত্র আলোচনা করি এখন তোমাদের মাঝে। তা নিউটনের সূত্র, প্রথম সূত্র পেয়ে গেলা তোমরা যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সুষম দূরত্বে সরল পথে চলতে থাকে। ক্লিয়ার? এখন দেখো মৌলিক বল। আসলে এই পৃথিবীতে 4 রকমের বল পাওয়া যায়। দেখা যায় বিভিন্ন রকমের বল হয়, কিন্তু ওই যে বিভিন্ন রকমের বলগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় তারা আসলে প্রকৃতপক্ষে 4 রকমেরই বল হয়। আসলে এই তোমার মৌলিক বল হচ্ছে 4টি। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই হচ্ছে বলের বিষয়। এখন আসো সাম্যতা ও সাম্যতাবিহীন বল কি। আসলে সাম্যতা বলতে বোঝায় যে সমান, আর সাম্যতাবিহীন মানে সমান নয়। বিষয়টা তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এই একটা বস্তু, এই বস্তুটিকে ধরো এদিকে 10 নিউটন বল দ্বারা তাকে টানা হয়েছে, তার ঠিক বিপরীত দিকে 10 নিউটন বল দ্বারা টানা হইতেছে। এখন বলো এই বস্তুটা কোন দিকে যাবে? কোনো দিকে যাবে না। তাহলে এটাই হচ্ছে সাম্যতা, এটাই হচ্ছে এই সাম্যতা। ধরো এ জায়গায় 100 নিউটন, এই বস্তুটাকে এদিকে 100 নিউটন বল দ্বারা টানা হইতেছে, আর এই বস্তুটাকে এদিকে 10 নিউটন বল দ্বারা টানা হইতেছে। এখন বস্তুটা কোন দিকে যাবে? এক্সাক্ট এদিকে যাবে। এটাই হচ্ছে সাম্যতাবিহীন বল। ঠিক আছে? তারপর সাম্যতা, এই তোমার সাম্যতা ও সাম্যতাবিহীন বলের আরো কিছু উদাহরণ দেওয়া যায়। আসলে এরপর আর উদাহরণ লাগে না। এই সাম্যতা, আসলে এই সাম্যতা আর সাম্যহীন বল নিয়ে তেমন কোনো তোমাদের প্রশ্ন থাকে না। এতটুকু জানবা আর বই পড়বা, তাহলে জানতে পারবা। আসলে বেশি জানার দরকার নেই। আর আসলে ইম্পর্টেন্ট যে সব বিষয়গুলো আছে আমি সেগুলো তোমাদের একটু জানাই। তারপর দেখো ভরবেগে আসো। এই ভরবেগের সাথে নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে সম্পর্ক আছে। আমি এই ভরবেগ আর এই নিউটনের দ্বিতীয় সূত্র এটা আমি একসাথে দেখাই। আসলে নিউটনের দ্বিতীয় সূত্র কি, আমি আগে ভরবেগটা কি আগে দেখাই। যেমন ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে বর ইনটু বেগ। ভরবেগ হচ্ছে বর আর বেগের গুণফল কি ভরবেগ বলে। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এটা ক নম্বরে আসে যে ভরবেগ কাকে বলে, তোমরা বলবা যে বর এবং বেগের গুণফল কি ভরবেগ বলে। আচ্ছা, এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং এই বরকে প্রকাশ করা হয় এম দিয়ে, আর বেগকে প্রকাশ করা হয় বি দিয়ে। এবার দেখো এই এম বর একক হচ্ছে কেজি, বরের একক কেজি তোমরা জানো, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। মনে রাখবা ভালো করে, এটা হচ্ছে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। এই তাহলে এখন নিউটনের সেকেন্ড লতে আসি। নিউটনের সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকেই করবে। এটা নিউটন দ্বিতীয় সূত্রে বলেছে। এখন আমরা একটু নিউটনের দ্বিতীয় সূত্রটা ভেঙে ভেঙে তোমাদের বুঝাই। সেটা আমরা এখন একটু মুছি, তোমরা এগুলো খাতায় উঠাইয়ে নাও। আমি একটু
নিউটন প্রথম বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আমরা একটু হারটা পরে আসি, আমরা আগে বস্তুর ভরবেগের পরিবর্তনটা দেখি। ধরো এম একটা বস্তু, এই বস্তুটা ইউ আদিবেগ, আর এই বস্তুটা ধরো এখানে গিয়ে এখানে সে শেষ বেগ প্রাপ্ত হলো, শেষ বেগ প্রাপ্ত হলো। ধরো টি সেকেন্ডে এফ ত্বরণে এফ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এটার ভরবেগের পরিবর্তনটা কি দেখো, তাহলে এম বি মাইনাস এম ইউ। আগে আমরা বলি যে বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে দেখো ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পি ধরি, যেহেতু ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, আর পরিবর্তন ডেল যেহেতু পরিবর্তনশীল এজন্য আমরা ডেল ধরলাম। তাহলে ডেল পি সমান, তাহলে আমরা ভরবেগের পরিবর্তন বলতে পারি যে এম বি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। এখন আমরা দেখি হারটা কি। হার হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ যে মানের পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে, সেটাই হচ্ছে হার। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ মানে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ অর্থাৎ মানের পরিবর্তন হয় সেটাই হচ্ছে হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কি দেখো। এখন আমরা যদি বলি যে ভরবেগের পরিবর্তনের হার, দেখো এই ভরবেগের পরিবর্তনের হার, ধরো এই হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে এম বি মাইনাস এম ইউ বাই টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই যে তোমরা যদি ভরবেগের পরিবর্তনটা দেখতে চাও, তাহলে তোমাদের আর একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ধরো একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ভরবেগের আসলে পরিবর্তনটা কত হয় দেখো। ধরো এ জায়গায় 5 কেজি ভরের একটা বস্তু, এর আদিবেগ হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড। এই বস্তুটা এখানে গিয়ে তার ভর ঠিকই থাকবে, মনে করবা ভরের কোনো পরিবর্তন হবে না। আর ভরবেগের পরিবর্তন মানে বেগের পরিবর্তন, এই কথাটা তোমরা মনে রাখিও যে ভরবেগের পরিবর্তন মানে বেগের পরিবর্তন। তাহলে ভরের কি কোনো ভরের পরিবর্তন না, বেগের পরিবর্তন। এখন তোমাদের একটা জিনিস দিয়ে বুঝাই, আসলে ভরের কেন পরিবর্তন হয় না, বিষয়টা দেখাই। পরিবর্তন হইল বিষয়টা কি দেখো। মনে করো তোমরা যে একটা ট্রাক, ধরো একটা ট্রাক অনেক দ্রুত গতিতে আসতেছে, অনেক দ্রুত গতিতে আসতেছে। এখন তুমি যদি ট্রাকের কোনো চাকার সাথে যে ধাক্কা খাও, তুমি কি আসলে কোনো আহত হবা? অবশ্যই আহত হবা। আবার মনে করো যে কোনো একটা সাইকেল জোরে অনেক ফোর্সে আসতেছে, অনেক গতিতে আসতেছে। এখন তুমি যদি সাইকেলের সাথে ধাক্কা খাও, তখন কি তুমি কি আহত হবা? অবশ্যই আহত হবা। খেয়াল করো, এ জায়গায় যখন সাইকেলটা অনেক গতি দিয়ে আসছে, তখন গতিটা আসলে তোমার ভিতরে একটা প্রভাব ফেলছে। এখন মনে করো যে আসলে সাইকেলটা ধীরে ধীরে একদম আস্তে আস্তে আসছে। এখন যদি তুমি আসলে ধাক্কা খাও, আসলে তুমি তেমন কোনো আহত হবা না। কিন্তু
যদি টিরাকও যদি আস্তে আস্তে আসে, টিরাক যদি আসে, তাহলে তুমি টিরাকের সাথে ধাক্কা খেয়ে আহত হবা, কারণ এ জায়গায় ভরের একটা বিষয় আছে। আমার সাইকেলে কম ভর আর টিরাকে বেশি ভর, তাহলে এ জায়গায় ভরেরও একটা বিষয় আছে। তাহলে আমি এটাই আসলে বুঝাইতে চাইছি। তা এখন দেখো এই এক্সাম্পলটা দেখো, আসলে ভরবেগের পরিবর্তনটা কি। ধরো এই 5 কেজি ভরের একটা বস্তু, ধরো 4 মিটার পার সেকেন্ড ইউ আদিবেগে যাচ্ছে। এই 5 কেজি ভরের বস্তুটি এ জায়গায় এসে তার শেষ বেগ হয়েছে 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই আদি অবস্থানে এই বস্তুটার ভরবেগ কত হয়েছে, 4 × 5 = 20, 20 কেজি মিটার পার সেকেন্ড। আর শেষে এসে ভরবেগ কত হয়েছে, 30 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এ জায়গায় ভরবেগের পরিবর্তন কত হয়েছে, 10 কেজি মিটার পার সেকেন্ড। 10 কেজি মিটার পার সেকেন্ড। এ জায়গায় ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, দেখো mb - mu। তাহলে mb থেকে আর mu আমরা যদি বিয়োগ করি, তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে কত, 10 কেজি মিটার পার সেকেন্ড। এ জায়গায় ভরবেগের পরিবর্তন কত হয়েছে, 10 মিটার পার সেকেন্ড। একটু ঠান্ডা মাথায় বুঝো। তাহলে এটা এই যে ভরবেগের পরিবর্তন mb - mu, আর আমরা যখন বলবো যে ভরবেগের পরিবর্তনের হার, তখন mb - mu/t। তাই নিউটন আমাদের এটা বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত যে বলটা হবে তার সমানুপাতিক। বিষয়টা আমি একটু বুঝাই। দেখো তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার mb - mu/t বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বল হচ্ছে F এর সমানুপাতিক। এখন এটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল বা একটু সমাধান করি, বিষয়টা এরকমের হয়। দেখো যে আমরা কীভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটা পাই, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ক্রিয়া করবে। তাই এটা হচ্ছে আমাদের বিষয়। এখন দেখো এই দুইটা থেকে আমি এম কমন নিতে পারি। এম যদি কমন নিই, আমার এ জায়গায় বাকি থাকে বি আর থাকে ইউ, এই ইউ, আর এ জায়গায় থাকে টি। ঠিক আছে, প্রপোর্শনাল টু বা সমানুপাতিক এফ। আবার দেখো আমরা এই যে এম, দেখো এতটুর পরিবর্তে এই যে বি - u/t এর পরিবর্তে আমরা এ লিখতে পারি। তারপর এই যে সমানুপাতিক বা প্রপোর্শনাল টু এফ, এই যে আমরা এ সমান বি - u/t, এ সমান দেখো বি - u/t, এটা আমরা ত্বরণের সূত্রে পেয়েছি। তাহলে আমরা এই যে বি - u/t এর পরিবর্তে এ লিখতে পারি। তাহলে এম এর সমানুপাতিক এফ। তাহলে বিষয়টা এ জায়গায় আসে। দেখো আমরা বলতে পারি এম এ সমান, এই সমানুপাতিক উঠে এ জায়গায় একটা কনস্ট্যান্ট হবে, আমি কনস্ট্যান্ট ধরলাম কে আর এফ। তাহলে বিষয়টা আসে কি, এম এ সমান এফ, অতএব আমরা বলতে পারি এফ সমান এ। এখন প্রশ্ন হচ্ছে যে এই কের মান তো ওয়ান, কের মান কি ওয়ান। আবার দেখো আমরা জায়গায় কের মানটাকে ওয়ান বসাইনি, তাহলে ভালো বুঝবা। এই তাহলে কের মান হচ্ছে ওয়ান, সরি, এই কের মান হচ্ছে ওয়ান আর এই এফ, তাহলে ওয়ান দিয়ে এফ এর গুণফল তো এফই হয়। তাহলে এফ সমান এম এ, তাহলে এফ সমান এম এ বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কের মান কি জন্য ওয়ান হলো। তোমরা এতটুকু খাতায় তুলে নাও, তারপর আমি দেখাই যে কের মান আসলে কেন ওয়ান হলো, অর্থাৎ
কনস্ট্যান্ট কেন আমি 1 ধরলাম? 1 না ধরে আমরা অন্য কিছু তো ধরতে পারতাম। তো দেখো আমরা এরকমের করেছি যে এফ সমান এম এ, বিষয়টা তো এরকমের ছিল, এই যে কে সমান এম এ। দেখো কে এর মান কীভাবে 1 হয়, দেখো এই যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড ত্বরণ দেওয়া হলে এর বল কত হয় জানো? 1 নিউটন হয়। মনে রাখবা যে 1 কেজি ভরের, এই যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়ার ফলে এর বল হয় কত? 1 নিউটন। হ্যাঁ, তাহলে দেখো তুমি এই এফ এর মান 1 বসাও, এই কে তারপর সমান এম হচ্ছে 1, এ হচ্ছে 1। তাহলে দেখো কে দিয়ে 1 এর গুণ করলে এই কি হয়, আর সমান 1 গুণ করলে 1। এই হচ্ছে কে এর মান 1, কনস্ট্যান্ট। সোজা বিষয়, সহজ বিষয়। এই গেল তোমার ভরবেগ সম্পর্কিত তথ্য। এবার দেখো সংঘর্ষ। এই সংঘর্ষের সাথে তোমার এই যে নিউটনের তৃতীয় সূত্র এর মিল, ঠিক আছে? সংঘর্ষের সাথে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ সংঘর্ষের ভিতর আমরা করব যে ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা। হ্যাঁ, এটা নিউটনের তৃতীয় সূত্রের সাথে সম্পর্কিত এখন আলোচনা করতে যাচ্ছি। তাই এখন তোমরা বোঝো আগে সংঘর্ষ কি। সংঘর্ষ হচ্ছে, ধরো এই একটা ট্রাক, আর এই আর একটা ট্রাক, যখন তারা এই যে বিপরীতমুখীভাবে সামনে আসবে, তখন এক পর্যায়ে দেখা যাবে যে এই ট্রাক দুইটা একে অপরের সামনের সাথে মিলে গেছে, অর্থাৎ একে অপরকে ধাক্কা দিচ্ছে। এটাই হচ্ছে মূলত সংঘর্ষ। এখন এই সংঘর্ষ, এই যে একটা ট্রাক আরেকটা ট্রাককে যে বিপরীত দিক থেকে এই যে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, এটা কাজ করছে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের সাথে সম্পর্কযুক্ত। তাহলে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আবার ভালো করে শোনো, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। হ্যাঁ, তাহলে নিউটনের তৃতীয় সূত্রে এটাই বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ধরো এই একটা দেয়াল, এই দেয়াল বরাবর আমি একটা বল প্রয়োগ করলাম, ধরো আমি F1 বল প্রয়োগ করেছি, তখন এই দেয়াল থেকে একটা বিপরীতমুখী একটা বল আমাকে প্রয়োগ করবে, যেটা হচ্ছে F2, অর্থাৎ আমার বিপরীত দিকে প্রয়োগ করবে। তার বলছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমি এই দেয়াল বরাবর যে আমরা F1 বল প্রয়োগ করছি, আমি ক্রিয়া করছি, তখন দেয়াল আমার দিকে প্রতিক্রিয়া বল ক্রিয়া করছে। আমি করছি F1 বল ক্রিয়া, আর দেয়াল আমাকে F2 প্রতিক্রিয়া বল ক্রিয়া করছে। এটাই নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে বিষয়টা এরকমের দাঁড়ায় যে F1 সমান মাইনাস F2 মাইনাস কি জন্য? অর্থাৎ আমাকে বিপরীত দিকে প্রতিক্রিয়া করছে, এজন্য এই জায়গায় মাইনাস আসছে। এই তারপর ধরো আমার এই যে হোয়াইট বোর্ড, আমি যদি হোয়াইট বোর্ড বরাবর জোরে ধাক্কা দেই, তখন আমি হোয়াইট বোর্ডকে করব ক্রিয়া, আর হোয়াইট বোর্ড আমাকে করবে প্রতিক্রিয়া। আমি করব ক্রিয়া বল, আর হোয়াইট বোর্ড আমাকে করবে
প্রতিক্রিয়া বল। এটাই হচ্ছে F1 সমান মাইনাস F2। আমি F1 বল ক্রিয়া করব আর হোয়াইট বোর্ড আমাকে F2 বল ক্রিয়া করবে। আর যেহেতু আমাকে হোয়াইট বোর্ড বিপরীতভাবে প্রতিক্রিয়া করবে, এজন্য তার মানটা হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস। এই আসলে এই প্রতিক্রিয়া, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্যই আমরা দেখা যায় হারতে পারি। আমরা দৈনন্দিন জীবনে যে হাঁটাচলা করি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের জন্য আমরা হারতে পারি। ধরো এই মাটি, এই মাটি, ধরো আমরা এই মাটিকে যখন মাটিতে যখন ক্রিয়া বল প্রয়োগ করি, ঠিক ওই সময় মাটিও আমাদের উপর প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, এজন্য আমরা হারতে পারি। ঠিক আছে, দেখা যায় আমরা বালুর ভিতর হারতে পারি না। আসলে বালুর ভিতর আমরা হারতে পারি না কি জন্য? যদি বেশি পরিমাণ বালু হয়, আমি অল্প বলছি না, যদি বেশি পরিমাণ বালু হয় তখন আমরা হারতে পারি না। কি জন্য পারি না? আসলে দেখো, এ জায়গায় যদি বালু হয়, ধরো এ জায়গায় অনেক বালু আছে, এই বালুর উপরে আমি ক্রিয়া বল ঠিকই করি, বালুর উপর আমি ঠিকই ক্রিয়া বল করি, কিন্তু এই বালু আমাকে প্রতিক্রিয়া বল করতে পারে না, বিধেই আমরা বালুর উপর দিয়ে হারতে পারি না। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, নিউটনের তৃতীয় সূত্র। এখন নিউটনের এই যে তৃতীয় সূত্র থেকে এই যে তোমার ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা, আমরা এটা দিয়ে বের করি। আসলে এই সংঘর্ষ, আমরা এখন কি করব? এই যে সংঘর্ষ, ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা আমরা এখন প্রতিপাদন করি। দেখো কিভাবে হয়, খুব ঠান্ডা মাথা দিয়ে দেখো। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখন তোমাদের আমি দেখাবো যে এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা প্রতিপাদন দেখাবো। খুব ভালো করে খেয়াল করো। ধরো এই একটা বস্তু আর এই একটা বস্তু সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ, ধরো এই বস্তুটার আমি নাম দিলাম M1 আর এই বস্তুটার নাম দিলাম আমি M2 দিতে পারি। তাই ধরো এই বস্তুটা এদিকে আদিবেগে, এই বস্তুটার আদিবেগ হচ্ছে U1 আর এই যে M2 বস্তু এর আদিবেগ হচ্ছে U2। ঠিক আছে, বুঝো ভালো করে যে M1 বস্তু এই M2 বস্তুকে কিন্তু তোমার ধাক্কা দিয়েছে, ক্রিয়া করছে। আর তাহলে M2 বস্তু তো M1 বস্তুকে অবশ্যই প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এটাই তো হচ্ছে নিউটনের থার্ড ল, যে প্রত্যক্রিয়ার একটি সমান প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই M1 বস্তু M2 বস্তুকে ধরো F1 বলে ক্রিয়া করবে, তাহলে M2 বস্তু M1 বস্তুকে অবশ্যই সে প্রতিক্রিয়া করবে, অর্থাৎ F2 বলে প্রতিক্রিয়া করবে, এবং সে বলটা হবে কি? অলওয়েজ নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি F1 সমান মাইনাস F2, যেহেতু M2 বস্তু বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ প্রতিক্রিয়া করবে, সেটা মাইনাস হবে। ধরো এই বস্তুটা সংঘর্ষ হওয়ার পর ধরো এইটার বেগ হচ্ছে V2 আর এইটার বেগ হচ্ছে V1। এখন আমরা মূল প্রতিপাদনে ফিরে আসি। খুব ভালোভাবে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। এখন দেখো, আমরা জানি এই যে F সমান মাইনাস F2, জানো। তাহলে দেখো, এখন আমরা জানি কি, যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে পড়েছি F সমান ma। আমরা এখন F সমান ma বসাবো। তাহলে ধরো F সমান ma, এই ma, তাহলে এটা হচ্ছে F1 বল, এজন্য আমি প্রতিটা 1 বসাবো। তারপরে দেখো সমান, এই মাইনাসটা দাও, ধরো F সমান আমরা জানি ma, তাহলে যেহেতু এটা দ্বিতীয় বল বা প্রতিক্রিয়া বল, আমরা M2 A2 বসাবো।
তাই এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে এ, আমরা আবার এর সূত্র জানি কি, যে বি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, তাহলে আমরা m1 এই পাশে রাখি, আর এ অর্থাৎ ত্বরণের সূত্র কি, বি মাইনাস ইউ। দেখো বি মাইনাস ইউ বাই টি, তাহলে এটা হবে b1 u1। এই তারপর দেখো মাইনাসটা বসাবো, তারপর m2 বসাবো, আর a2 কি, ওই যে বি মাইনাস ইউ বাই এই টি, তাহলে এটা হচ্ছে b2 u2। এই এখন প্রশ্ন হচ্ছে যে এ জায়গায় আমি টি আর এ পাশে টি দিলাম কি জন্য? আমার তো এ জায়গায় T1 হওয়ার কথা ছিল, আর এ জায়গায় T2 হওয়ার কথা ছিল। আসলে আমি T1 আর T2 লিখলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে, কারণ খেয়াল করো, এই গাড়ি দুইটা যখন তোমার সংঘর্ষ হয়েছে, তারা প্রকৃতপক্ষে একই সময়ে সংঘর্ষ হয়েছে, অর্থাৎ তাদের ভিন্ন ভিন্ন সময় তো জায়গায় কোনো কল্পনাই আসে না, তারা একই সময় মূলত সংঘর্ষ হয়েছে, এজন্য জায়গায় সময় হচ্ছে একটা, মানে একই সময় হচ্ছে, মানে সময় তো একটাই, তাহলে এজন্য আমরা T1 আর T2 দিতে পারবো না। এই ঠিক আছে, তো এখন খেয়াল করো, আমরা করি, এখন দেখো এই যেহেতু সমানের উভয় পক্ষ থেকে আমি এই টি আর টি বাদ দিই, তাহলে আমার এখন বাকি থাকতে আছে কি, দেখো m1 ইন্টু এই যে b1 মাইনাস u1 সমান মাইনাস এই যে m2 ইন্টু b2 মাইনাস u2 থাকতে আছে। তারপর দেখো এখন আমি এটা গুণ করি, দেখো m1 আর u1 গুণ করি আমি, m1 b1, তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস m1 u1 সমান, আবার এটার সাথে এটা দেখো মাইনাস m2 b2, দেখো এই মাইনাস m2 আর এই জায়গায় যে u2, এই মাইনাস মাইনাস হবে প্লাস m2 u2। এই তারপর আমরা কি করতে পারি, দেখো তোমরা এটা খাতায় উঠাইও। তারপর আমরা করতে পারি, দেখো m1 b1 আমরা লিখি m1 b1। এখন এই যে সমান, এই সমানের এই পাশে এই যে মাইনাস m2 b2 আমরা সমানের এই পাশে আনলে হবে প্লাস m2 b2, আমরা সমান দিই, তারপর সমানের পর কি আছে m2 u2, কিন্তু দেখো সমানের এই পাশে আমি এই মাইনাস m1 u1 আনলে সমানের এই পাশে কি হয়ে যায় প্লাস m1 u1, তাহলে আমরা আগে এইটা লিখি m1 u1, তারপর প্লাস, এটা তো সমানের এই পাশেই থাকে এজন্য m2 u2। এটাই হচ্ছে তোমার বর্গের সংরক্ষণশীলতার নীতি। এই তাহলে এই সূত্রটা যদি আমরা একটু আর একটা লাইন লিখি, বিষয়টা এরকমের আসে, দেখো আমরা এখন লিখব m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m2 b2। তাহলে আমরা এটা কি বলি, সমস্যা নেই, এটাও যে এটা একই কথা, আমি একটু ঘুরে ফিরাইয়ে লিখছি। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। তাহলে যেহেতু এটা দুইটা বস্তু সংঘর্ষ হয়েছে, তাহলে এই বস্তু দুইটার এই যে m1 u1 যে একটা ভরবেগ, তারপর প্লাস m2 u2 এই যে ভরবেগ, এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা এই m1 u1 প্লাস m2 u2 এটা হচ্ছে সংঘর্ষের আগে, আর m1 b1 প্লাস m2 b2 এটা হচ্ছে সংঘর্ষের পরে। এটা হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ। এই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতির এই যে প্রতিপাদন। তারপর তোমাদের আরেকটা আসে যে মিলিত বস্তুর ক্ষেত্রে যে ভরবেগের যে পরিবর্তন হয় মিলিত বস্তুর ক্ষেত্রে। দেখো
এটা তোমরা খাতায় একটু নোট করে নাও। আচ্ছা, আমরা এটা একটু মুছে ফেলাইলাম। দেখো, যখন এটা সংঘর্ষ হইবে, ধরো M1 M2, এখন মিলিত বস্তুর ক্ষেত্রে ধরো এই M1 বস্তু আর M2 বস্তু ধরো দুইজনের সংঘর্ষ হয়েছে, অর্থাৎ মিলিত হয়েছে। এখন এই মিলিত বস্তুর ক্ষেত্রে তোমার সূত্রটা কি হবে? দেখো, তো মিলিত হওয়ার পর এটা হচ্ছে কি B2 আর এটা হচ্ছে কি B1, এটা হচ্ছে U1 U2, F1 সমান মাইনাস F2। এটা মুসলাম আর একবার, কি জন্য মুসলাম? তারপর একটা জিনিস খেয়াল করবা, এর আগে আমি বলি নেই যে সংঘর্ষের পূর্বে এই যে ইউ আদিবেগ এটা হচ্ছে তোমার প্লাস, আর এই U2 এটা হচ্ছে মাইনাস। অলওয়েজ এটা সবসময় নেগেটিভ হবে। আমরা যখন ম্যাথ করব তখন এ জায়গায় আমরা মাইনাস দিয়ে করব, এটা মনে রাখবা। তো এখন আমরা দেখব মিলিত বস্তুর ক্ষেত্রে কি সূত্র হয়। মিলিত বস্তুদের ক্ষেত্রে যে সূত্রটা আসে, মিলিত বস্তু দ্বয়ের ক্ষেত্রে, মিলিত বস্তুদ্বয়ের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে, দেখো, M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস M2 ইন্টু এই B। একটু ভালো করে লিখি, এই হচ্ছে B। তাহলে মিলিত বস্তুদ্বয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, এই হচ্ছে এটা। আর এর আগে আমরা কি সূত্র পাইছি? M1 U1 প্লাস M2 U2 সমান M1 B1 প্লাস M2 B2। এই আমরা সূত্র একটা, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আর মিলিত বস্তুদ্বয়ের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে জায়গায় বেগ আসলে শুধু বি কি জন্য? আমরা B1 আর B2 বললে কি সমস্যা হইতো? অবশ্যই সমস্যা হইতো। আসলে B1 কি জন্য হলো বিষয়টা দেখো, B কি জন্য হলো। দেখো, এই বস্তু দুইটা যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর যখন এই বস্তু দুইটা যখন একদিকে চলতে থাকবে, বস্তু দুইটা যখন একদিকে চলতে থাকবে, বিপরীত দিকে যাবে না। যখন বস্তু দুইটা সংঘর্ষ হওয়ার পর বস্তু দুইটা একদিকে দূরে কোথাও চলে যাবে, অর্থাৎ একদিকে যাবে, তখন ওই ক্ষেত্রে একটাই বেগ হবে, সেটাই হচ্ছে এই বেগ। ঠিক আছে, এতটুকু মনে রাখবা যে যখন বস্তু দুইটা মিলিত হবে, তখন মিলিত হওয়ার পর বা সংঘর্ষ হওয়ার পর যখন তারা আবার কোনো একদিকে গতিশীল হবে বা কোনো একদিকে চলে যাবে, তখন সেই ক্ষেত্রে যে মিলিত বস্তু হবে, ওই মিলিত বস্তুর দ্বয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমার সূত্র। এই এখন তোমাদের আরেকটা আসে তোমাদের বন্দুক দিয়ে, একটা বন্দুকটা দেখাই। ধরো এই একটা বন্দুক, ধরো এই একটা বন্দুক, ধরো এই একটা বন্দুক, ধরো এই বন্দুকের এই একটা বুলেট, ধরো এই হচ্ছে একটা গুলি। তাহলে একটা বন্দুক, এই বন্দুকটার ধরো বন্দুকের ভর হচ্ছে M1 আর এই যে গুলির ভর হচ্ছে M2। এই বন্দুকের আদিবেগ হচ্ছে U1 আর গুলির আদিবেগ হচ্ছে U2। আর এই যে গুলিটা, অর্থাৎ এই বন্দুকের যে একটা বেগ হবে, ধরো এটা হচ্ছে B2, আর এই বন্দুকের একটা পশ্চাৎ বেগ হবে, সেটা হচ্ছে B1। এই তাহলে এই যে বন্দুকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে
একটা তোমাদের সূত্র হয় ক্যাপিটাল এম ক্যাপিটাল বি প্লাস স্মল এম স্মল বি সমান 0। এখন বলতে পারো যে আসলে তোমার এ জায়গায় এম ভি প্লাস এম এম এই যে ক্যাপিটাল এম ক্যাপিটাল বি স্মল বি সমান 0, এ জায়গায় 0 হলো কি জন্য? দেখো আসলে যখন বন্দুকটা যখন আমরা বন্দুক ধরো স্টার্ট করব না, যখন বন্দুক আমরা স্টার্ট করব না, অর্থাৎ আমরা বন্দুক দিয়ে যখন আমরা কাজ চালাবো না, তখন তার আদিবেগ কী হবে? অবশ্যই শূন্য হবে। যখন বন্দুক কাজ করবে না তখন তো অবশ্যই শূন্য হবে না। যখন আমরা বন্দুক ছুঁড়ে মারবো না তখন সে যে আদি অবস্থায় থাকবে, তখন তার তো কোনো বেগ প্রাপ্ত হবে না, তার তো কোনো বেগ প্রাপ্ত হওয়ার কোনো কথাই বা প্রশ্নই আসে না, তখন তার আদিবেগ শূন্য হবে। তাহলে আমরা এই যে বন্দুকের এই যে আদিবেগ আমরা এই যে শূন্য বসে দিতে পারি, তাই শূন্য বসে দিলে শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে তারা শূন্যই আসে, এজন্য এইটা সমান 0। এই হচ্ছে তোমার বন্দুকের ক্ষেত্রে যে বিষয়গুলো। তাই এখন তোমাদের আমি দেখাবো তোমাদের বইতে 72 পৃষ্ঠায় তোমাকে বলবে যে এই B1 আর এই যে B2 এইটা বের করতে বলবে। তোমাদের বইতে এই যে B1 আর B2 এই যে শেষ বেগ, অর্থাৎ এই যে শেষ বেগ বের করার এই বিষয়টা তোমাদের বইতে নিজে করো বলছে। হ্যাঁ, এখন আমি এইটা দেখাবো। তাই যে B1 এবং B2 এর প্রমাণটা এখন দেখাই তোমাদের। যে বড়বেগের সংরক্ষণশীলতার নীতি, এটা তোমাদের একটু আগে আমি দেখাইছি। এখন দেখো এই যে B1 আর B2 আমি কিভাবে প্রমাণ করব, খুব মনোযোগ সহকারে দেখো। আমরা জানি এই যে বড়বেগের সূত্র কি? P সমান mv, অর্থাৎ বর ইনটু বেগ, অর্থাৎ বর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। আচ্ছা, তাই ধরো এই m1 এর একটি বস্তু u আদিবেগে চলছে, আর m2 বরের একটা বস্তু u2 আদিবেগে চলছে। যখন এই বস্তু দুইটা একসাথে সংঘর্ষ হওয়ার পর যখন এরা আবার সামনের দিকে চলতে থাকবে, তখন m1 বস্তুটার শেষ বেগ হবে b1 এবং m2 বস্তুটার শেষ বেগ হবে b2। হ্যাঁ, এই b2। তাহলে আমরা লিখতে পারি বড়বেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m2 b2। বা দেখো আমরা এখন করতে পারি যে m1 u1, আমরা এই যে m1 b1টা এই পাশে আনবো কি জন্য? কারণ m1 আর m1 কমন আনার জন্য। তাহলে আমরা লিখবো মাইনাস m1 b1 সমানের পর তারপর এই দ্বিতীয়টা আগে লিখতে হয়, এটা জানো তোমরা, m2 b2, তারপর এই যে এটা প্লাস এই পাশে আনলে হয় যে মাইনাস, এই প্লাসটা সমানের এই পাশে আনলে হবে মাইনাস, তাহলে m2 u2। এখন আমরা পারি দেখো এই উভয় পক্ষ থেকে আমরা m1 কমন আনি, তাহলে আমার বাকি থাকে কি? দেখো এই দুইটা u1 বাকি থাকে, আর থাকে মাইনাস মাঝখানে, আর থাকে b1 সমান। আবার দেখো এই দুইটা কমন যায়, m2 কমন যায়, বাকি থাকে কি? এই যে b2 তারপর মাইনাস u2। এটা এরপর করা যায়, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এখন হচ্ছে কি দেখো, গতিশক্তির ক্ষেত্রে অন্য কোনো শক্তিতে পরিবর্তন না হয় তাহলে উভয় বস্তুর আদি গতিশক্তি এবং পরবর্তী গতিশক্তি সমান হয়। তাহলে বিষয়টা এরকমের যে তাহলে হাফ m1 u1 স্কোয়ার, আসলে হাফ mb স্কোয়ার, এটা হাফ mb স্কোয়ার। দেখো এই যে হাফ mb স্কোয়ার, এটা তোমাদের 4 নম্বরে আছে, কাজ ক্ষমতা শক্তি 4 নম্বর অধ্যায়, এটা আমি পরে আলোচনা করব।
এখন দেখো যে তোমরা জেনে রাখো যে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে এটাই যে আমরা বলতে পারি যে তাহলে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ তারপর m2u2 স্কোয়ার সমান হাফ m1b1 স্কোয়ার প্লাস হাফ m2b2 স্কোয়ার। দেখো এই যে উভয় পাশে তোমার হাফ আছে, হাফগুলো কেটে দিই। এই হাফগুলো কেটে দেওয়ার পর কী থাকে দেখো, এগুলো থাকে, এই ডেটাগুলো থাকে। এখন আমরা লিখতে পারি যে ধরো m1 এই যে u1 স্কোয়ার দিলাম। এখন আমরা এই যে m1 b1 স্কোয়ার এটা আমরা এই পাশে আনি, এই পাশে আনলে মাইনাস হবে m1 এই যে b1 স্কোয়ার, তারপর এই সমান দিলাম, সমানের পরেরটা হচ্ছে কি m2 এই যে b2 স্কোয়ার, তারপরে এই সমানের এই পাশে যে এই যে m2 b2 স্কোয়ার এটা এই পাশে আনলে হয় মাইনাস, দেখো এই প্লাস আছে, সমানের এই পাশে আনলে হয় মাইনাস m2 u2 স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা m1 কমন আনি, এই যে m1 কমন আনি, তাহলে এই পাশে থাকে কি u1 স্কোয়ার মাইনাস b1 স্কোয়ার সমান এ পাশে m2 কমন আনলে থাকে কি দেখো b2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এই ঠিক আছে, এখন আমরা করব কি দেখো m1 সমান এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা সূত্রে নিতে পারি কি একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাই এটা আমার কি হয় দেখো u1 প্লাস b1 একবার নিলাম, তারপর u1 মাইনাস b1 এ আর একবার নিলাম, একবার প্লাস একবার মাইনাস সমান m2 লিখলাম, তারপর এটাও a b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র একবার প্লাস, তাহলে কি হবে b2 স্কোয়ার মাইনাস u2 সরি একবার প্লাস একবার মাইনাস, তাহলে b2 প্লাস u2 আর একবার হচ্ছে মাইনাস b2 মাইনাস u2। এই তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন দেখো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব আমরা এখন। এই 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। এখন দেখো কীভাবে ভাগটা করি, তাহলে কি এই যে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব, বিষয়টা এরকমের। এই এখন আমরা এই 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে বিষয়টা 1 নম্বর সমীকরণ এটা নিচে হয়, আমি একটু নিচে দেখাই, তোমরা একটু এগুলো একটু মিল মতো করে উঠে নিও। তোমরা এগুলো কিন্তু ভিন্নভাবে আবার এই ভাগটা এইটা আগে লিখবা, তারপর এই 2 নম্বর সমীকরণ নিচে লিখবা, আমরা এটা একসাথে দেখাইতেছি। তারপর এটা হচ্ছে কি m1 এই যে u1 মাইনাস b1 আর এ পাশে সমানের পর থাকে কি m2 b2 মাইনাস u2। এই এখন এটা আমরা দেখো কাটাকাটি করি, দেখো m1 কাটাকাটি, তারপর u1 b1 কাটা, u1 b1 কাটা, এ জায়গায় m2 কাটা, তারপর u2 b2 কাটা। এখন তোমার বাকি থাকে কি দেখো, এ জায়গায় বাকি থাকে u1 প্লাস b1 সমান এ পাশে বাকি থাকে b2 প্লাস u2। এখন দেখো এই দুইটা থেকেই আমরা ধরো যখন আমরা b1 নির্ণয় করতে চাবো তখন বিষয়টা এরকমের আসবে যে b2 প্লাস u2 এ পাশে আসবে u1। ঠিক আছে, এটা ধরলাম একটা বিষয়, এটা আমার নির্ণয় করতে হবে, এটা হচ্ছে ধরো 3 নম্বর সমীকরণ। তারপর দেখো আমরা যখন b2 নির্ণয় করতে চাবো, যখন আমরা এই b2 নির্ণয় করতে চাবো, এই যে b2 যখন চাবো তখন হবে সমান, ধরো আমার এটা এই পাশে আছে আর এইটা এই পাশে আছে, তাহলে এটা আমি আগে লিখি u1 প্লাস এই যে b1, তাহলে ধরো এটা যদি এই পাশে থাকে u2 এই পাশে গেলে হবে কি মাইনাস u2, এটা হচ্ছে তোমার কি 4 নম্বর সমীকরণ। তাহলে এই দুটোই আমার এখন নির্ণয় করতে হবে। আমি এ জায়গায় লিখি, এটা দেখো আমার নির্ণয় করতে হবে যে b1 সমান দেখো b2 প্লাস u2 প্লাস u2 মাইনাস u1 আবার দেখো b2 আছে কি u1 প্লাস b1 মাইনাস u2।
এই দুইটা বিষয় মনে রাখো, এই দুইটার মান আমরা বসাইলেই হয়ে যায়। আমরা এখন এটা মুছি। খুব মনোযোগ সহকারে এখন দেখো বিষয়টা। তাহলে আমরা এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি কি B1 আর B2 বের করব। হ্যাঁ, আমরা এখন B1 আর B2 বের করব, B1 আর B2 বের করব। তাহলে আমরা এই যে B1 এর একটা মান পাইছি এই, আর B2 এর একটা মান পাইছি এই। দেখো এখন কীভাবে বের করি, এটা কিন্তু তোমাদের বইতে 72 পৃষ্ঠা দেওয়া আছে। B1 আর B2 বের করতে নিজে করতে বলছে, আর তোমরা যারা পারো তো ভালো, তোমাদের জন্য শুভকামনা। আর যারা না পারো তারা বিষয়টা দেখো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন বিষয়টা খুবই সহজ, এখন শুধু মান বসাবো আর কিছু না। তাহলে আমরা এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি জানি, দেখো m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m2 b2। হ্যাঁ, তাহলে সমান, দেখো এই যে প্রথম এই যে b2, এই b2-র মানটা আমি বসাই দেবো, তাহলে আমি b1 এর মান পাবো। ঠিক আছে, b1 এর মান পাবো। তাহলে আমরা এখন এটি বসাই। দেখো m1 u1 প্লাস m2 u2, দেখো এগুলো একটু আমার মাঝে মাঝে ভুল হয়, সমস্যা নেই। দেখো m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস এই m2। এখন আমি এই যে b2-র মানটা বসাবো। b2-র মান কি দেখো, b2-র মান হচ্ছে u1 প্লাস b1 মাইনাস u2 এই। তারপর সমান এটি উঠে যাও m1 u1 প্লাস m2 u2 সমান m1 b1 প্লাস m দিয়ে ওরে গুণ করবে, কি হবে m2 u1, তারপর করবো প্লাস m2 b1, তারপর প্লাস মানে যে মাইনাস m2 u2 এই। তারপর দেখো বা, এখন আমরা কি করতে পারি, দেখো এখন আমরা করতে পারি m1 আর এই যে এইটা এই পাশে আনি। দেখো m1 u1 এটা এই পাশে আনলে মাইনাস m1 b1। তারপর তোকে এই পাশে থাকে কি প্লাস এই যে m2 u2। দেখো এই যে মাইনাস m2 u2 এটা যদি আমি সমানের এই পাশে নিই তখন কি হবে, এটা প্লাস m2 u2। তারপর সমানের পর কি থাকে, দেখো সমানের পর থাকে বেসিক্যালি আমার এই দুইটা থাকে, কি থাকে m2 b1 প্লাস m2 u1 প্লাস m2 b1 এটা থাকে। তাই এখন কি হয় দেখো, এই আমরা এখন করতে পারি কি, দেখো এই যে m1 b1 এটা ওই পাশে নিব, আর এই যে m2 u2 এইটা এই পাশে আনবো। দেখো m1 এই যে u1 m1 u1 এটা আমরা এই পাশে আনবো। দেখো এই পাশে আনলে কি হবে মাইনাস এই যে m2 এই যে u1। ঠিক আছে, তারপর দেখো এখন এই যে m2 u2 যোগ করলে কি হয়, দুইটা m2 u2। তারপর সমান এটা আনো যে m2 এই যে b1 এটা ওই পাশে গেলে কি হয় প্লাস m1 b1। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াইতেছে দেখো, এইটার উভয় পক্ষ থেকে আমরা u1 কমন আনি u1। তাহলে আমার বিষয়টা থাকে কি m1 মাইনাস m2, তারপর এই জায়গায় থাকে 2 m2 u2। তারপর এই পাশ থেকে আমরা যদি b1 কমন আনি থাকে কি m2 প্লাস m1 এই। তারপর
আমরা এখন বির মানটা ধরো ধরো আমার এটা আছে এই পাশে আর এটা আছে এই পাশে, তাহলে এটা এই পাশে যদি থাকে তাহলে কি B1 সমান, আর এটা থাকে কি এই পাশে, এই পাশে থাকলে কি হয় দেখো U1 M1 মাইনাস M2 ইন্টু প্লাস 2M2 U2, এই ভাগ হবে এটা দিয়ে, ধর এটা আমরা লিখতে পারি M1 প্লাস M2, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তোমার B1 এর মান, এই যে B1 এর যে মানটা, এই যে তোমার B1 এর মান, এটা হচ্ছে B1। ঠিক আছে, ভালো করে উঠাই নাও। এখন দেখো B2 মান কিভাবে পাবো। B2 মান বসানোর কারণে আমি B1 এর মান পেয়েছি, এই B1 এর মান পেয়েছি। এখন আমি B1 এর মান বসাবো, তাহলে B2 মান পাবো। B1 এর মান বসাবো, দেখো M1 U1 প্লাস M2 U2 সমান M1, এবার মান বসাবো B1 এর, তাহলে B1 কি আছে আমার, দেখো B2 প্লাস U2 মাইনাস U1, এই জায়গায় থাকতেছে আমার M2 B2। দেখো তাই এখন আমার কি আসে, এটা লিখি M1 U1 প্লাস M2 U2 সমান, এটা দিয়ে গুণ করি কি হয় M1 B2, তারপর এইটা দিয়ে প্লাস M1 U2, তারপর এই প্লাস মাইনাসে মাইনাস M1 U1, আবার এই পাশে থাকে কি M2 B2 সমান। এখন দেখো আমরা এই জায়গায় কি আনতে পারি, আমরা এই জায়গায় কি করতে পারি, দেখো এই যে M1 U1 লিখি, হ্যাঁ প্লাস তারপর M2 U2 লিখি, সরি এ জায়গায় ভুল হচ্ছে, M1 U1 M2 U2 না, ঠিক আছে। তো তাহলে M1 U1 লিখতে পারি, তারপর M2 U2 লিখতে পারি, তারপর এটার এটা পরে, এখন বিষয় হচ্ছে এই জায়গায় এই M1 U1 যদি আমি সমানের এই পাশে আনি কি হবে মাইনাস M1 U2, তারপর এই যে M1 U1 এই মাইনাস এটা সমানের এই পাশে আনলে কি হয় প্লাস, কি হয় M1 U1, আর এই পাশে আমার থাকতেছে কি দেখো, এই থাকতে আছে M1 B2, আর এই পাশে থাকতে আছে প্লাস M2 B2। এখন খেয়াল করো, ধরো এই দুইটার ভিতর থেকে তোমার কমন যায় কি U2 কমন যায়, U2, তাহলে আমার এ জায়গায় বাকি থাকে কি M2 মাইনাস M1, আর দেখো M1 U1 কয়টা প্লাস দুইটা M1 U1, এই তাহলে আর এ জায়গা থেকে আমার কমন যায় কি B2, বাকি থাকে কি M1 প্লাস M2। তাহলে পূর্বেরটার মতো ধরো এইটা এই পাশে আছে, এইটা এই পাশে আছে, ধরো এইটা এই পাশে আছে, এইটা এই পাশে থাকলেও আমি বি লিখে তারপর এটা দিয়ে এই পাশে ভাগ দিব, তাহলে বিষয়টা এরকমের হয় যে U2 ইন্টু M2 মাইনাস M1 প্লাস 2 M1 U1 বাই এই M1 প্লাস M2। ঠিক আছে, এই হচ্ছে B2, তোমাদের কাঙ্ক্ষিত B1 আর এই B2 যে সব প্রতিপাদন, এই দুইটা। এখন দেখতে হবে আমাদের মহাকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে আমাদের এই পৃথিবীতে দুটি বস্তুর ভিতর যে আকর্ষণ, সেটাই হচ্ছে মহাকর্ষ। এখন এই মহাকর্ষ সম্পর্কে কিছু সূত্র আছে,
দেখো ধরো এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবী। ধরো এই পৃথিবী পৃষ্ঠে এই কোনো এক মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এই বস্তুটা অর্থাৎ এই মানুষটিকে এই পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে অবশ্যই আকর্ষণ করবে। ধরো এই যে ডব্লু ওয়েট, ওজন কত হবে, ডব্লু সমান বস্তুটার বড় হয়েছে এম, আকর্ষণ করবে তখন একটা মান আসবে জি, অভিকর্ষ ত্বরণ, ডব্লু সমান এম জি। দেখো আসলে আমাদের পৃথিবী তো আসলে গোল না, পৃথিবীটা হচ্ছে কি চ্যাপ্টা। ধরো এই পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবী থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমরা দূরত্ব বলি। তারপর এই হচ্ছে পৃথিবীর ভর, এই হচ্ছে যে কোনো একটা বস্তুর ভর, এই যে কোনো একটা বস্তুর ভর। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এফ সমান ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এ জায়গায় জি আসবে, এটা জি আসবে। একটু আমি ভালো করে সূত্রটা লিখি তোমাদের বুঝাবার সুবিধার্থে। দেখো এফ সমান এই জি ক্যাপিটাল এম স্মল এম বাই এই আর স্কোয়ার, মানে এটা আসলে ডিও বলতে পারি, দূরত্ব বা ব্যাসার্ধ। তাহলে আমার কি সূত্র আছে, এফ সমান জি এম বড়তের এম ছোটতের এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা এই যে এফও বলতে পারি, এফ সমান এম জি। তাহলে দেখো আমরা টোটাল এটা যদি দেখো এই এফ আর এই এফ আমরা যদি এখন সমানে করি, দেখো তাহলে আমরা বলতে পারি এম জি সমান এই যে জি বড়তের এম ছোটতের এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা এই এম কেটে দিতে পারি, তাহলে আমার জি এর মান কি থাকতে আছে, জি এম বাই এই আর স্কোয়ার। এই হচ্ছে জি এর মান। এখন মনে করো এই পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো কোনো একটা পাহাড়ের এই চূড়ায় কোনো একটা মানুষ এই দাঁড়িয়ে আছে, তখন এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে এই মানুষের উচ্চতা হবে কত, এইচ হবে, এই যে এইচ হবে। তখন আসলে আমাদের জি এর মানটা হবে কি, এই দেখো তাহলে হবে জি এই জি এই এম বাই এ জায়গায় আর, তো দূরত্ব কত এ জায়গায় এ দূরত্ব অর্থাৎ উচ্চতা এইচ ধরছি আমরা, তাহলে আমরা বলবো যে আর প্লাস এইচ হোল স্কয়ার। এই হচ্ছে জি নিয়ে তোমাদের জি এর মানগুলো। এই হচ্ছে জি এর মান। এইগুলো মহাকর্ষ সম্পর্কিত যত সূত্র। এখন আসলে দেখো ঘর্ষণ, তারপর ঘর্ষণের প্রকারভেদ। আসলে ঘর্ষণ কি, ঘর্ষণ হচ্ছে যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলে, তখন এই বস্তুর উপর আরেকটা বস্তু চলার ফলে যে বল উৎপন্ন হয় সেটাই হচ্ছে ঘর্ষণ বল। ধরো এই একটা বস্তু, ধরো এই একটা সারফেস, ধরো ভূমি, সারফেস, এর উপর দিয়ে একটা ধরো এই যে আমি ধরো ওই জায়গায় একটা বস্তু এই টেনে নিতে আসি, এটা এখান থেকে এই বস্তুটাকে আমি টেনে নিতে আসি। এই বস্তুটা টেনে নিলে এই বস্তুটা টেনে নিতে এই তোমার এই নিচ থেকে তারে অর্থাৎ টানবে, অর্থাৎ ঘর্ষণ করবে, অর্থাৎ এই বস্তুটা এই সারফেসের সাথে ঘর্ষণ সৃষ্টি করবে, এবং ঘর্ষণ সৃষ্টি করার ফলে যে একটা বল উৎপন্ন হবে, অর্থাৎ এফ একটা বল উৎপন্ন হবে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণের প্রকারভেদ তোমাদের বইতে অনেক এই যে ঘর্ষণের প্রকারভেদ দেওয়া আছে,
স্থিতি ঘর্ষণ, তারপর গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, তারপর পূর্বাহী ঘর্ষণ। এই স্থিতি ঘর্ষণ মানে কোন এক স্থিতি ঘর্ষণ বলতে বোঝায়, ধরো এই মার্কারটা আমার হাতের উপরে এই বর্তমানে যে অবস্থায় আছে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এই মার্কারটা আমার হাতের উপরে কী জন্য আসলে স্থির অবস্থায় আছে, এর মানে হচ্ছে মার্কারটাকে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে দেখবো অনেক তাদের ভিতর ছিদ্র আছে। তারপর আমার হাতের ভিতরে অনেক ছিদ্র আছে, এজন্য একটা ছিদ্রের সাথে আরেকটা ছিদ্রের এরকম মিলে যায়, এজন্য মূলত সে স্থির অবস্থা আছে। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণ হয়েছে যখন একটা বস্তুর উপর একটা বস্তু চলতে থাকে, যেমন রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি চলতে থাকে, তখন গাড়ির যে টায়ার যে খাঁজ কাটা থাকে এবং রাস্তার যে ঘর্ষণ, তখন ওই টায়ারের খাঁজের সাথে রাস্তার যে তোমার এলো থেব্রো যেসব অংশ এগুলো চাকার সাথে মিশে যায়, অর্থাৎ চাকার সাথে আর ওই যে রাস্তার যে এলো থেব্রো যে খাঁজ কাটাগুলো ওইগুলো চাকার সাথে মিশে যায়, একটার সাথে একটার ভিতর ঢুকে যায়, তখন এর ফলে অর্থাৎ গাড়ি আমাদের সামনে প্রবাহিত হয়। যদি রাস্তার ঘর্ষণ না থাকতো আর চাকা যদি তোমার খাঁজ কাটা না থাকতো তাহলে আসলে গাড়ি সামনে যেত না, তখন সেটা পিচ্ছিল হতো। তাই ঘর্ষণ আছে বলেই গাড়ি মূলত সামনের দিকে ক্রিয়া করে। এই হচ্ছে তোমার ঘর্ষণের বিষয়, গতি ঘর্ষণ। তারপর আবর্ত ঘর্ষণ বলতে বোঝায় তোমার যখন একটি বস্তুর উপর একটা বস্তু যখন গড়িয়ে চলে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর পূর্বাহী ঘর্ষণ হচ্ছে যখন এই যে বাতাস, যেমন প্যারাশুট যে তোমার উপরে উঠে প্যারাশুট দিয়ে যে নিচে নামে, প্যারাশুট দিয়ে যে নিচে নামে, এর ফলে যে ঘর্ষণ সৃষ্টি, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এই হচ্ছে তোমাদের ঘর্ষণ রিলেটেড বিষয় এতটুকু জানলেই হয়।